Okay, so today I discuss about that is WB said Higher Education System 2024. Okay, so higher education system is very important chapter. There must be lots of question that should be come from WB set. প্রচুর question আসে WB set থেকে, ঠিক আছে? And as I say that is I have to use both of languages, that is English and Bengali. বাংলা এবং ইংলিশ দুটোই আমি ইউজ করব, because WB said that should be conducted in West Bengal. There must be most of the people have the mother tongue, that is Bengali, and also they have to carry the paper with the language of English also. So English আর Bengali দুটোই যেহেতু থাকে, that's why I will discuss both of the language, and I think this is the extra benefit to the candidate. কারণ বেশ কিছু টার্ম, বেশ কিছু তোমার ভাষাতে তোমার যদি কোনো একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে যদি প্রবলেম হয়, আরেকটা ল্যাঙ্গুয়েজ তোমাকে সাপোর্ট করবে। দ্যাটস ওয়াই বাইল্যাঙ্গুয়াল যেগুলো পরীক্ষা হয় CSIR নেটেও হিন্দি থাকে, তো সেগুলো তোমাকে এক্সট্রা বেনিফিট দেয়। ওকে, এবার একটা কথা বলি, প্রিভিয়াসলি আই ডিসকাস দ্যাট ইজ রিসার্চ অ্যাপটিটিউড, দেন টিচিং অ্যাপটিটিউড তো প্রথমেই করিয়েছি, এরপরে there must be communication, people development and environment. Okay, so today I discuss about higher education. After that I discuss about data interpretation, unseen passage and mathematical reasoning, and then the all over the syllabus of WB said that should be completed, right? Okay, এবার ভালো করে বোঝো, we have to study the Indian education system. Okay, the Indian education system, how you justify India by education system, কিভাবে তুমি জাস্টিফাই করতে পারো ইন্ডিয়াকে, ওই দিক দিয়ে তুমি কি বলতে পারো? দেখো, প্রথম থেকে আমি আসি, ইন্ডিয়া হলো এমন একটা দেশ যেটা প্রথম থেকে অনেক অ্যানসিয়েন্ট টাইম থেকেই তোমার ডেভেলপ ছিল। এডুকেশন দিক দিয়ে বলো বা চাষাবাদের দিক দিয়ে বলো বা সভ্যতার অগ্রগতির দিক দিয়ে বলো, ইন্ডিয়া একটা অনেক বড় একটা ভূমিকা পালন করে। আমরা জানি ইন্ডিয়ার মধ্যে তোমার হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা পাওয়া গিয়েছে। পরবর্তীকালে ইন্ডিয়ার সম্পর্কে বিভিন্ন জায়গায় তোমার বিভিন্ন রকম নিদর্শন ভাস্কর্য পাওয়া গেছে মাটি খুঁড়ে। এখান থেকে আমরা অনেক সময় পাল বংশ, কোনো সময় সেন বংশ, কোনো সময় মৌর্য বংশের বিভিন্ন চিহ্ন পেয়ে থাকি। ওকে, এছাড়াও বিভিন্ন কয়েন, বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন নোট, বিভিন্ন কয়েন, যেখান থেকে আমরা মোগল বংশ, সুলতান বংশেরও ধারণা পাই, ঠিক আছে? তো এরকম লটস অফ চিহ্ন, বিভিন্ন রাজা, বিভিন্ন ধরনের রাজা, বিভিন্ন ধর্মের রাজা, বিভিন্ন জাতির রাজা, বিভিন্ন কালচার আমাদের ভারতবর্ষে মিশে আছে, অ্যান্ড উই হ্যাভ টু প্রাউড ফর দিস কান্ট্রি। ওকে, তো এবার ভালো করে বোঝো, অ্যানসিয়েন্ট টাইম থেকে আমাদের ভারতবর্ষে এডুকেশন সিস্টেমটা খুব ডেভেলপ ছিল। প্রচুর গণিতজ্ঞ, সায়েন্টিস্ট আমাদের ভারতবর্ষে ছিলেন, ঠিক আছে? যেমন কনাদ, বরাহমিহির, তারপরে তোমার কৌটিল্য বা চাণক্যর অর্থশাস্ত্র, তাছাড়া নাগার্জুন, তাছাড়া আর্যভট্ট যিনি শূন্য আবিষ্কার করেন। তো আমাদের ভারতবর্ষ এতটা ডেভেলপ ছিল। শুধু তাই নয়, মেয়েদের দিক দিয়েও প্রচুর মহিলা ছিলেন যারা আমাদের ভারতবর্ষকে সমৃদ্ধ করেছিল। যেমন অ্যাজ ফর এক্সাম্পল খনা, অপালা, গার্গী, মৈত্রী, সো অন। You all know about Khonar Bachchan. Are you read this Khonar Bachchan anyhow, anytime? I read this. আমি পড়েছি Khonar Bachchan, and I read this well, and I even I shocked, I কি বলবো, surprised how developed these things. Okay, তো আমি ছোটোবেলা থেকেই আমি মাইথোলজি বা বিভিন্ন রকমের বই পড়াতে আমি অভ্যস্ত। তো সেখানে তোমার অ্যানসিয়েন্ট টাইমে ভারত যে কী পরিমাণ ডেভেলপ হয়েছে বিভিন্ন বই দেখেই বোঝা যায়। ওকে, অনেক কিছুই হয়তো আমরা মডিফিকেশন দেখতে পাই, যেগুলো রিয়েল ছিল সেগুলো হয়তো অনেক জায়গায় দেখবে ওগুলো মডিফাই করে পাবলিশ করা হয়, দ্যাটস ওকে, বাট স্টিল আমাদের ভারতবর্ষ অনেক ডেভেলপ ছিল। ওকে, বোঝা গেল? তো এবার বোঝো তারপরে আমাদের ভারতবর্ষে কি হলো। আমাদের ভারতবর্ষে তোমার এলো বিভিন্ন রকমের রাজাদের যুগ। ইউ নো দ্যাট পাল বংশ, সেন বংশ, মৌর্য বংশ, তারা বিশাল বড় অবদান রেখে গেছে, আমাদের ভারতের ইন্ডিয়ান হিস্ট্রি সমৃদ্ধ করেছে। তারপরে আসলো সুলতান বংশ, মোগল বংশ, অ্যান্ড লাস্ট ওয়ান ব্রিটিশ গভর্নমেন্ট, অ্যান্ড দেন 1947 আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়, ভারত স্বাধীন হয়, অ্যান্ড দেন এখন আমরা
অ্যাজ এ পার্ট অফ হিস্ট্রি আমরা আছি ইন্ডিয়ার, ঠিক আছে? আমরাও যদি ভারতবর্ষের জন্য কিছু করতে পারি তো দ্যাট শুড বি মেক এ হিস্ট্রি, ওকে? তো দ্যাটস ওয়াই ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি ভারতবর্ষে ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়, ওকে? আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকমের মানুষ তারা শিক্ষার জন্য আসতেন, যেমন ফা হিয়েন হিউয়েন সাং, রাইট? এছাড়া আমাদের ভারতবর্ষের সম্রাট মুঘল সম্রাট আকবরের কাছে ছিল নবরত্ন, সেই নবরত্নের মধ্যে প্রত্যেকে বিশাল বিশাল ট্যালেন্টেড ছিল, ঠিক আছে? তো ট্যালেন্টের কোনো অভাব আমাদের ভারতবর্ষে নেই, আমাদের ভারতবর্ষ প্রচণ্ড ট্যালেন্টেড মানুষকে গ্রো আপ করে, ঠিক আছে? তো নাও উই হ্যাভ টু ডিসকাস দ্যাট ইজ হায়ার এডুকেশন সিস্টেম, ওকে? এবার আমি বলে দিই, যদি আমার এই এক্সপ্লেনেশনে যদি কোনো রকম অসুবিধা হয়, you can say, you can rectify in the comment section. I never mind it, আমি কখনোই কিছু মনে করব না, ওকে? বরঞ্চ আমি খুশি হব। সো ফার্স্ট অফ অল, the education system of ancient period প্রাচীনকালে ভারতের উচ্চ শিক্ষা period has unique, একই সঙ্গে বাংলা ইংলিশ আমি করিয়ে দিচ্ছি, হ্যাঁ, আলাদা করে আর লেখাচ্ছি না, characteristics and qualities which were not found in the ancient education system of any other country in the world, ওকে? তো প্রাচীনকালে ভারতে উচ্চ শিক্ষা যে অতুলনীয় বৈশিষ্ট্য এবং গঠন গুণগত মানের ছিল, তা পৃথিবীর অন্য কোনো দেশে ছিল না, okay? So the education system of ancient period has unique characteristics and qualities which were not found in the ancient education system of any other country in the world. প্রাচীনকালে ভারতের যে উচ্চশিক্ষার যে অতুলনীয় বৈশিষ্ট্য বা গঠন গুণগত মানের ছিল তা পৃথিবীর অন্য কোনো দেশে ছিল না, ওকে? দ্যাটস ওয়াই মেরা ভারত মহান হ্যাঁ, রাইট? ওকে। তো অ্যানসিয়েন্ট টাইম থেকেই এডুকেশন সিস্টেমে যে উন্নতি আমাদের ভারতবর্ষে দেখা যায় সেটা বলতে গেলে অন্য কোনো দেশে ছিল না, ঠিক আছে? থাকলেও সেটা খুব কম দেশে ছিল, ওকে?
The education system of ancient period has unique characteristics and qualities which are not found in the ancient education system of any other country in the world. There must be no other country show this type of development as which was seen in our country. Okay, next. গুরুকুল, ইউ নো দ্যাট, এটা গুরুকুল টার্মটা অনেক চেনা, ঠিক আছে। আশ্রম নামটাও চেনা, ইউ নো দ্যাট, আশ্রম। এখনকার আশ্রম বলতে আমরা কি বুঝি, যে একটা ধার্মিক অনুষ্ঠান যেখানে তোমার সাধারণত গুরু থাকবে, যেখানে কীর্তন হবে, কিন্তু তখনকার দিনে তা ছিল না। তখনকার দিনে যখন আর্য অনার্য ব্যাপার ছিল, আর্য হলো এমন একটা জাতি, অলমোস্ট আই থিঙ্ক আমার যতটা মনে হয় মধ্য এশিয়া বা দক্ষিণ এশিয়ার যারা ছিলেন তারা আমাদের ভারতবর্ষে আসেন, তারা আর্য হিসাবে পরিচিত হয়, এবং তাদের 4টা বর্ণাশ্রম প্রথা ছিল। তোমার আই থিঙ্ক বর্ণাশ্রম আর কী যেন বলা হয়, জীবনের 4টা পর্যায়ে তাদেরকে পালন করতে হতো মোট কথা। একটা হলো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তো ব্রহ্মচর্য এমন একটা পরিস্থিতি ছিল যখন বাল্যকালে ছেলেদেরকে কী দেওয়া হতো, পেশাদি ছেলেদের কথা বলা হয়েছে, কারণ মেয়েদের ক্ষেত্রে বেশ কিছু ব্যাপার আছে, সেটা আমি আস্তে আস্তে বলবো। তো ছেলেদের ক্ষেত্রে কী হয়, তা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে কী হতো, তোমার গুরুদের আশ্রমে পাঠিয়ে দেওয়া হতো। তারা কী করতো, গুরুদের কাছে শিক্ষা লাভ করতো। সে শিক্ষা বেশিরভাগ ক্ষেত্রে বেসড অন ধার্মিক শিক্ষা আর অস্ত্র শিক্ষা, এগুলোর ওপর তোমার ছিল। তখনকার দিনে কেমিস্ট্রি, ফিজিক্সটা এখনকার দিনে যেমন করে পড়ানো হয় তখন তেমন ছিল না, তখন ব্যাপারটা একটু অন্যরকম ছিল। দেন ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ্য মানে সাংসারিক জীবন যাপন, ঠিক আছে। তারপরে বানপ্রস্থ মানে কি, একটু সাংসারিক জীবন থেকে সরে সমস্ত ছেলে মেয়েদেরকে সংসার বুঝিয়ে বাবা মা কী করতো, ধর্মীয় আচার আচরণ পালন করতো, ঠিক আছে। আর লাস্ট ওয়ান সন্ন্যাস, তখন সম্পূর্ণভাবে সব পরিবার, সব পরিজন, সব মায়া কাটিয়ে সন্ন্যাস ধর্ম নেওয়া, ঠিক আছে। তো এই 4টা প্রথা ছিল, জীবনের 4টা পর্যায় পালন করতে হতো, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ওকে, এছাড়া বর্ণাশ্রম প্রথা ছিল, কী ছিল তোমরা জানো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ইউ নো অল অ্যাবাউট দ্যাট। ওকে, তো গুরুকুল বা আশ্রম ওয়াজ এ টাইপ অফ স্কুল ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। ওকে, ঠিক আছে। তো যেখানে কি হতো, যেখানে টিচাররা পড়াতেন, তাহলে এটা বাংলা কি হবে, এই সময় গুরুকুল এটা কুল কিন্তু আশ্রমিক ব্যবস্থা ছিল, যেখানে গুরুকুলে কি হতো, দে আর মেনলি গুরু teached to the students, যেখানে গুরুরা তাদের স্টুডেন্টদেরকে পড়াতেন। সেখানে স্টুডেন্টও বলা হতো না, ওটাকে বলা হতো শিষ্য, ঠিক আছে। ইউ নো, যারা তোমরা মহাভারত পড়েছো, রামায়ণ পড়েছো, তারা তোমরা খুব ভালো করে জানো, ঋষি বাল্মীকি, দ্রোণাচার্য, এদের গল্প শুনেছো। আই থিঙ্ক তোমাদের অসুবিধা হবে না এটা জানা যে আগেকার দিনে কী রকম টাইপের পড়াশোনা হতো। তাছাড়াও আই থিঙ্ক অনেকেই কার্টুন দেখেছো, কার্টুনে অনেক কিছু দেখেছো, রাজার গল্প, ঠাকুমার ঝুলি পড়েছো, গোপাল ভাঁড়ের গল্প পড়েছো। আই থিঙ্ক তোমাদের খুব একটা ইমাজিন করতে প্রবলেম হবে না। ওকে, এবার দেখো, জন অ্যামোস Comenius is called
the father of modern education. ওকে, তো এটা হলো জন অ্যামোস কোভেনিয়াস কে আধুনিক শিক্ষার জনক বলা হয়। ওকে, তো জন অ্যামোস কমিনিয়াস ইজ কল্ড অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন এডুকেশন। তো জন অ্যামোস কমিনিয়াসকে বলা হয় আধুনিক শিক্ষার জনক। কোথায়? ভারতে। ওকে ওকে, নেক্সট। এবার আমরা আসবো বেদিক এরা। বেদিক এরাটা কি? যখন বেদের সময়কাল ছিল। তোমরা জানো প্রাচীন শাস্ত্রের মধ্যে অন্যতম হলো বেদ উপনিষদ। বেদ সাধারণত আই থিঙ্ক 4 রকমের হয়, ঋক, সাম, যজু, অথর্ব, না? আই থিঙ্ক তাই, আমার খুব ভালো করে তো মনে নেই, কিন্তু আমার যতদূর মনে আছে ঋক, সাম, যজু, অথর্ব। ওকে, আর বেদের অপর নাম শ্রুতি, কারণ তখনকার দিনে একটা সময় ছিল যখন অ্যানসিয়েন্ট টাইম ছিল, তখন বেদ কী হতো, মুখে মুখে প্রচার হতো, গুরুরা বলতো, শিষ্যরা মনে রাখতো, যেহেতু শুনে শুনে মনে রাখার ব্যাপারটা ছিল, সেই জন্য বলা হতো বেদের অপর নাম শ্রুতি। ওকে ওকে, নেক্সট। The system based on hearing and memory based. Okay, শিক্ষা ব্যবস্থা শোনা ও মনে রাখার উপর ভিত্তি করেছিল। ওকে, তো বেদিকিরা বেসিক্যালি দ্য সিস্টেম বেসড অন হিয়ারিং অ্যান্ড মেমোরি বেসড, শিক্ষা ব্যবস্থা শোনা আর মনে রাখার উপর ভিত্তি করেছিল, সেই জন্য বলা হয় বেদের অপর নাম শ্রুতি। Next one. Everyone could not take part in the learning process. The learners took their education on dwelling in the house of their guru. This system is called as Brahmacharya. Okay. Only the Brahmins had the right for
education and the others as well as women had no right to take part. Okay. সবার শিক্ষার অধিকার ছিল না। শিক্ষার্থীরা পরবর্তীকালে গুরুগৃহে থেকে পড়াশোনা করত। এই ব্যবস্থাকে বলা হতো ব্রহ্মচর্য, যেটা বলে ব্রহ্মচারিয়া। ওকে, ব্রাহ্মণ ছাড়া অন্য কারোর অন্য কোনো শিক্ষার্থী এবং নারীদের পড়াশোনার অধিকার ছিল না। ওকে ওকে, দেখো কি বলছে। এভরিওয়ান, ওই বেদিক এরাতেই আছে কিন্তু, এভরিওয়ান কুড নট টেক পার্ট ইন দ্য লার্নিং প্রসেস। সবার শিক্ষার অধিকার ছিল না। অন দ্যাট টাইম এভরিওয়ান হ্যাভ নো রাইট টু লার্ন সামথিং। ওকে, বোঝা গেল? দ্য লার্নার টুক দেয়ার এডুকেশন, শিক্ষার্থীরা পরবর্তীকালে on dwelling in the house of their guru. So they have to study, they have to learn something from the house of guru. তারা গুরু গৃহে গিয়ে শিখত। ঠিক আছে, এই ব্যবস্থাকে বলা হয় ব্রহ্মচর্য। This system is called as brahmacharya. Okay, so there must be what is told about that. That is, everyone could not take part in the learning process. সবার শিক্ষার অধিকার ছিল না। The learner took their education on dwelling in the house of their guru. তাহলে কি করতো? লার্নাররা, যারা শিক্ষার্থীরা, তারা পরবর্তীকালে গুরু গৃহে থেকে পড়াশোনা করতো। ওকে, দিস সিস্টেম ইজ কল্ড অ্যাজ ব্রহ্মচর্য। এই ব্যবস্থাকে বলা হতো ব্রহ্মচর্য। ওকে, so only the Brahmins had the right for education and the others as well as women. ওম্যান, WOMAN বলিনি কিন্তু, WOMEN মানে প্লুরাল ফর্ম, বহুবচন। ওকে, সো অ্যাজ ওয়েল অ্যাজ ওম্যান হ্যাড নো রাইট টু টেক পার্ট। তো সেই সময় ব্রাহ্মণ ছাড়া অন্য যে কোনো ধর্ম, যে কোনো বর্ণ, এমনকি মহিলারাও কী করতে পারতো না? শিক্ষা গ্রহণ করতে পারতো না। কোন সময়? বেদিকেরা। বোঝা গেল? ওকে, নেক্সট। এবার তারপরে চলে আসি। এবার দেখো, এবার আসবো মৌর্য অ্যান্ড গুপ্ত পিরিয়ড। তোমরা জানো গুপ্ত বংশ আর মৌর্য বংশ। নন্দ বংশকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের সহযোগিতায় কী হয়েছিল? রাজ্য দখল করেছিল। ঠিক আছে, সেখান থেকে
কৌটিল্য অনেক নাম হয়। কৌটিল্য ছিল বড় অর্থনীতিবিদ, তার লেখা শাস্ত্র অর্থশাস্ত্র নামে পরিচিত। ওকে, কোন কোন নন্দ বংশের রাজাকে ধ্বংস? ধননন্দ। ঠিক আছে, ওকে। আচ্ছা, গুপ্ত এই সময় কি ছিল? ওম্যান কুড লার্ন, ওম্যান কিন্তু পড়াশোনা করতে পারতো, বাট ইন দেয়ার ওন হাউস, তাদের নিজের বাড়িতে করতে পারত। ওকে, এখানে পড়াশোনা বলছি ঠিকই, কিন্তু পড়াশোনাটা একটু অন্যরকমের হতো। নিজের বাসভূমিতে বা নিজের বাড়িতে, যাই বল না কেন। ঠিক আছে, তাহলে মহিলারা পড়াশোনা শিখতে পারতো মৌর্য বংশ আর গুপ্ত বংশে, মৌর্য পিরিয়ড অ্যান্ড গুপ্ত পিরিয়ড। দেয়ার মাস্ট বি ওমেন ক্যান লার্ন এডুকেশন বাট ইন দেয়ার ওন হাউস। ঠিক আছে, বোঝা গেল? ওকে, নেক্সট। এবার আমরা খুব বড় নাম রাখবো, তক্ষশিলা। শিলা বিশ্ববিদ্যালয়। ওকে, এটা কবে হয়? এটা হয় বিফোর দ্য বার্থ অফ বুদ্ধ। গৌতম বুদ্ধ, জানোই তো গৌতম বুদ্ধ, সিদ্ধার্থ, গৌতম বুদ্ধের ভালো নাম সিদ্ধার্থ। উনি কি করছিলেন? উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এটা একটা গল্প আছে। উনি যখন দেখছেন যে মানুষের জীবনে এত কষ্ট, তো সেই কষ্টের কারণ হিসাবে খোঁজার জন্য তিনি বেরিয়েছিলেন, ঘর ছেড়েছিলেন। ঠিক আছে, তো উনি বৌদ্ধ ধর্মের প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, তো গৌতম বুদ্ধ জন্ম আগে, জন্মের পূর্ববর্তী। ঠিক আছে, আগে এটা তৈরি হয়েছে তক্ষশিলা, দ্যাট শুড বি মেড বিফোর দ্য বার্থ অফ দ্য বুদ্ধ। তাহলে গৌতম বুদ্ধ যে আছে, গৌতম তার জন্মের পূর্ববর্তী। ঠিক আছে, কোথায় হয়? ইন বারাণসী, বারাণসীতে এটা তৈরি হয়, মেড ইন বারাণসী। ওকে, কোন সময়? ইন গান্ধার এরা, গান্ধার ইয়াতে হয়। ঠিক আছে, ওকে, এবার এটা মুছে দিচ্ছি। মুছে দিলাম। ওকে, Takshila was Acharya oriented learning institution. Okay, it was so popular that there
were more than 500 students in few subjects. Okay, Brahmin, ক্ষত্রিয়, এটা কায়স্ত্রীয় বলছে, কায়স্ত্রীয়, এটা ক্ষত্রিয়, হ্যাঁ, অ্যান্ড বৈশ্য can learn. ওকে, ঠিক আছে। তাহলে এটার বাংলা কি আছে? তক্ষশিলা, হ্যাঁ, হলো আচার্য কেন্দ্রিক শিক্ষা কেন্দ্র। ওকে, এটা খুব বিখ্যাত ছিল, ছিল 500 হ্যাঁ ছাত্ররা এখানে পড়তো। কিছু বিষয় নিয়ে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য পড়াশোনা করতে পারতো বলতে পারো। ওকে, তো দেখো তক্ষশিলা ওয়াজ আচার্য ওরিয়েন্টেড লার্নিং ইনস্টিটিউশন। তক্ষশিলা হলো আচার্য কেন্দ্রিক শিক্ষাকেন্দ্র, যেখানে আচার্য বা আচার্যা দ্যাট দে গিভ দ্য some information, some technique, some education to the learner. Okay, so that should be based on acharya oriented learning process. Okay, so it was so popular that there are more than 500 students in learn in few subjects. 500 ছাত্রদেরও বেশি স্টুডেন্ট সেখানে পড়াশোনা করতো। ঠিক আছে, এখানে ছাত্রদের বেশি লিখবো, হ্যাঁ, ছাত্রদের বেশি। ঠিক আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য প্রত্যেকেই পড়াশোনা করতে পারতো। শুদ্ধ কথা বলা হয়নি, যখন শুদ্ধরা পড়াশোনা করতে পারতো না এখানে। ঠিক আছে, তো ব্রাহ্মণ, ক্ষত্রিয় অ্যান্ড বৈশ্য দে লার্ন। ওকে, বাট শুদ্ধরা পড়াশোনা করতে পারতো না। ওকে, ওকে, নেক্সট। তক্ষশিলা ওটার কথাই বলছি। এখানে কি পড়ানো হতো, এটা আমি বাংলা লিখছি না। বৈদিক লিটারেচার মানে কি? বেদশাস্ত্র পড়ানো হতো। রামায়ণ, এটা তো বাংলা লেখার দরকার নেই, রামায়ণা। মহাভারতা। ওকে, পুরাণ। ইন্ডিয়ান ফিলোসফি কিন্তু অনেক পুরাতন একটা সাবজেক্ট, মনে রাখবে এটা। 4 থেকে নাম আসছে পিএইচডি, আই থিঙ্ক। ঠিক আছে, আমার ঠিক মনে নেই, কিন্তু আই থিঙ্ক তাই। ডক্টর অফ ফিলোসফি, এটাই মনে পুরো নেম। যাই হোক, তো ফিলোসফি আমার একটু ভুল হতে পারে, দ্যাটস ওয়াই। ওকে, দ্যাটস ওয়াই সরি, মেবি ভুল হতে পারে, আই এম নট শিওর,
বাট এরকম আছে, ঠিক আছে। তাহলে ফিলোসফি অনেক পুরাতন একটা সাবজেক্ট, তো এগুলো পড়ানো হতো, ঠিক আছে। কারা পড়াতেন? খুব নাম করা নাম আছে। পানিনি, ইউনো পানিনি। চাণক্য, এটা তো খুবই নাম করা, কারণ চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের সাহায্যেই কী হয়, নন্দবংশ ধ্বংস করেছিলেন, ধননন্দকে পরাজিত করেছিলেন, এবং মৌর্য বংশ প্রতিস্থাপন কে করেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে। চাণক্য। চরক, চরক সংহিতা তো জানোই, তো চরক, তো এরা হলো খুব বিখ্যাত বিখ্যাত মানুষ, ঠিক আছে, যারা এখানে পড়িয়েছিলেন। পাণিনির অষ্টাধ্যায়ী, ইউ নো দ্যাট। চাণক্যর অর্থশাস্ত্র, চরক সংহিতা, দে আর ভেরি ফেমাস থিংস আর দেয়ার ইন দ্য হিস্ট্রি। সো তো তারা কী হতো, তারা পড়াতেন। ওকে, নেক্সট। ওকে, এবার নেক্সট টপিক, এটা ভালো করে লিখে দাও, এটা নালন্দা, নালন্দা, এটা আমি লাস্টে পড়াবো, এটা লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ দিস শুড বি কাম অ্যাজ কারেন্ট অ্যাফেয়ার। ওকে, তো সেটা আমি সবার লাস্টে পড়াবো, আমাকে মনে করিয়ে দিবে, ঠিক আছে, যদি আমি ভুলে যাই, ঠিক আছে। ওকে, নালন্দা আর আরও 2-3টা আছে যেগুলো কারেন্ট অ্যাফেয়ারে পড়বে, তো সেটা আলাদা করে আমি পড়িয়ে দেবো। ওকে, নেক্সট ওয়ান, বিক্রমশিলা। বিক্রমশিলা, এটা খুব নাম করা, এটা কোন সময়ে? বুদ্ধমিজমের সময়, যখন তোমার অলমোস্ট বৌদ্ধ ধর্ম প্রচার হয়ে গেছে সেই সময়, ঠিক আছে। কোথায় হয়েছিল? ভাগলপুর, ইন নর্থ ইস্ট বিহার, বিহারের নর্থ ইস্টে ভাগলপুর জায়গায় এটা এস্টাবলিশ হয়েছিল, ঠিক আছে। ওকে, কোন সময়? পাল, পাল বংশ, পাল ইন বেঙ্গল, যখন পাল বংশ ছিল বাংলায় তখনকার সময় এটা হয়েছে, ঠিক আছে। কারা পড়াতেন? পড়াতেন খুব নাম করা, আচার্যা নাগার্জুন, খুব নাম করা, নাগার্জুনা অ্যান্ড সিজ্ঞান অতীশ। অতীশ, ঠিক আছে, তো আচার্য নাগার্জুনা অ্যান্ড সিজ্ঞান অতীশ, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটা হলো বুদ্ধ মিউজিয়ামের সময়ে ভগলপুর নর্থ ইস্ট বিহারে এটা তৈরি হয়, কোন সময়? বেঙ্গলে যখন পাল রাজত্ব ছিল। অ্যান্ড কারা এখানে পড়াতেন? উদাহরণ, আচার্য নাগার্জুন অ্যান্ড সিজ্ঞান অতীশ। ওকে, এবার এটা ধ্বংসপ্রাপ্ত কেন হয়? এটার উপর প্রচণ্ড আক্রমণ হয়, বৈদেশিক আক্রমণের জন্য এটা একটা সময় ধ্বংসপ্রাপ্ত হয়, এর যাবতীয় যত কিছু আছে সব নষ্ট হয়, ঠিক আছে। তো এখানে আমি শেষ করলাম অ্যানসেন্ট ইন্ডিয়ার যেগুলো আছে, বিক্রমশিলা, নালন্দা ইউনিভার্সিটি আমি লাস্টে পড়াবো, বিকজ নালন্দা ইউনিভার্সিটি নতুন করে আবার তৈরি হয়েছে, এটা কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে পড়বে, সেটা আলাদা করে আমাকে ভাস্টলি বোঝাতে হবে। তক্ষশিলা অ্যান্ড এখানে আমি শেষ করলাম। এবার আমরা আসি, এবার দেখো ভারতবর্ষে বিভিন্ন বংশ ছিল, নন্দ বংশ, মৌর্য বংশ, গুপ্ত বংশ, পাল বংশ বাংলায়, এছাড়া তোমার আরও অনেক বংশ, ঠিক আছে। পরপর পরপর পড়লে দেখবে অনেক পড়তে পারবে। ইন্ডিয়ান হিস্ট্রি ইজ হিউজ, ওকে, আর এতে আমাদের প্রাউড ফিল করা উচিত। এরপরে কি আসে? তোমার সুলতান বংশ আসে, তোমার মোহাম্মদ ঘুরি থেকে আর তোমার আবার যুগটা অন্যরকম হয়ে যায়, তারপর আস্তে আস্তে আসে সুলতান বংশ, কুতুবউদ্দিন আইবক, সুলতানা রাজিয়া, তারপর আসে মোগল বংশ। মোগল বংশ প্রথম নির্মাতা কে করে? বাবর, সম্রাট বাবর, ঠিক আছে। তারপর মাঝখানে শেরখা আসেন, তারপরে আসেন হুমায়ুন, হুমায়ুনের পর আকবর, তারপরে জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব,
তারপর ঔরঙ্গজেবের আমলকালে খুব ইম্পর্টেন্ট যেটা আছে শিবাজি, ছত্রপতি শিবাজি। তারপরে আস্তে আস্তে শুরু হয় আমাদের ভারতবর্ষে ঔপনিবেশিক তোমার যাত্রা। ভাস্কো ডা গামা ভারতবর্ষকে খুঁজে পান। এছাড়া ভারতবর্ষে গোয়া, পানাজি, বিভিন্ন জায়গায় ফরাসি আর বিভিন্ন রকম পর্তুগাল বিভিন্ন ব্যবসা বাণিজ্য তৈরি হয়। এরপরে আসে ব্রিটিশ সরকার। 1757 সালে তোমার পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা হেরে যান। তারপরে আমাদের ব্রিটিশ গভর্নমেন্ট অলমোস্ট আমাদের ভারতবর্ষে আধিপত্য বিস্তার করতে শুরু করে দেয়। ঠিক আছে, সেই সময় সিরাজউদ্দৌলার পরে কিছু বছর মির্জাফর ছিল, মির্জাফর পরে মীর কাসিম তিনি অতটা ব্রিটিশের শাসন মেনে নিতে পারেননি। তো আলটিমেটলি আমাদের ব্রিটিশ গভর্নমেন্ট গোটা ভারতবর্ষ আধিপত্য বিস্তার লাভ করে ফেলে। ঠিক আছে, সেখানে অনেক মানুষ চেষ্টা করেছিল যাতে ব্রিটিশ গভর্নমেন্ট আসতে না পারে, যেখানে তোমার হায়দার আলী, টিপু সুলতান তাদের অনেক বড় ভূমিকা আছে। বাট তা সত্ত্বেও আমাদের ভারতবর্ষে 200 বছর ঔপনিবেশিক শাসন হয়। ঠিক আছে, তো প্রায় অলমোস্ট 200 বছর, 1757 থেকে 1947। তারপরে আমাদের 1947 সালে আমাদের ভারতবর্ষ কী হয়, স্বাধীন হয়, ভারত স্বাধীন হয়। তারপরে এক এক করে আরও তোমার অখণ্ড ভারত ভেঙে বিভিন্ন রাষ্ট্র তৈরি হয়। এখন আমরা ভারতবর্ষে এখনও আমরা অনেক হিউজ পসিবিলিটি আছে আমাদের অনেক রকম হিস্ট্রি তৈরি করার জন্য। কেন? কারণ আমাদের ভারতবর্ষের মাটিতে প্রচুর সায়েন্টিস্ট, প্রচুর খেলোয়াড়, প্রচুর গায়ক, প্রচুর নায়ক, প্রচুর ট্যালেন্টেড মানুষ এখনও জন্মাচ্ছে। ঠিক আছে, সো নাও উই স্টার্ট। এবার আমরা আসবো ব্রিটিশ ইন্ডিয়া। এবার দেখো ব্রিটিশ ইন্ডিয়ার অনেক খারাপ দিক আমরা জানি। কী রকম দিক? সত্যবিলোপ নীতি, তারপরে বঙ্গভঙ্গ ভাগ, তাছাড়া আর কি আছে আরও অনেক নীতি। কিন্তু তারপরেও ব্রিটিশ শাসনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদের দেশে খুব মঙ্গল হয়েছে, যেমন সতীদাহ প্রথা নিবারণ আইন, বিধবা বিবাহ প্রবর্তন, নারী শিক্ষা প্রসার। ঠিক আছে, কিছুটা হলেও বর্ণ বৈষম্যটা কমে গেছে, নারী জেন্ডার ইনইকুয়ালিটিটা কমে গেছে। ঠিক আছে, তাহলে এগুলো বহু বিবাহটা যাই হোক। তো এই ধরনের অনেক যেগুলো আছে সমাজে সেগুলোর মধ্যে অনেক রকম মডিফিকেশন হয়েছে। ঠিক আছে, তো এখানে আমি স্টার্ট করি ব্রিটিশ ইন্ডিয়া। ফার্স্ট ওয়ান, চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্ট কত? 1913 সালে হয়। অবজেক্টিভ কী ছিল? হলো স্প্রেড সায়েন্টিফিক নলেজ ইন ব্রিটিশ ইন্ডিয়া। ঠিক আছে, এটা বাংলা কি? ব্রিটিশ শাসনাধীন ভারতে জ্ঞান বিজ্ঞান প্রসার ঘটানো। ওকে, তো এটার ইনফ্লুয়েন্সে একটা খুব বিরাট জিনিস এস্টাবলিশ হয়, দ্যাট ইজ 1817, যেটা আমরা বলি প্রেসিডেন্সি কলেজ। এখনকার দিনে সে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তৈরি হয়, যেটার সেই সময় নাম ছিল হিন্দু কলেজ। ওকে, সেই সময় নাম ছিল হিন্দু কলেজ, যেটা নাম পরিবর্তন হয়ে প্রেসিডেন্সি, I think. 1870 Hindu College was established in Calcutta, which later became Presidency College in 1855, Presidency University in 2010. ওকে, তাহলে 1817 সালে হিন্দু কলেজ বলে প্রতিস্থাপন হয় ক্যালকাত্তায়, যেটা আমরা কলকাতা বলি এখন, যেটা 1855-তে নাম বদলে হয় প্রেসিডেন্সি কলেজ, আর 2010-এ সেটা হয়ে যায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। ওকে, এটা কোন সময়? চার্টার অ্যাক্ট 19
13 অবজেক্টিভ কী ছিল? ব্রিটিশ শাসনাধীনে ভারতে জ্ঞান বিজ্ঞান প্রসার ঘটানো, স্প্রেড সায়েন্টিফিক নলেজ ইন ব্রিটিশ ইন্ডিয়া। ওকে, নেক্সট ওয়ান। Okay, next one, Hunter's Commission. Hunter's Commission কবে হয়? 1854। কার জন্য হয়? হান্টার, W হান্টার, তার জন্য হয়। ঠিক আছে, It have two division, একটা হলো তোমার সেকেন্ডারি এডুকেশন, মাধ্যমিক শিক্ষা যেটাকে বলা হয়, আর এটা হলো লিটারি টু হায়ার এডুকেশন। ওকে, বোঝা গেল? তাহলে হান্টার কমিশন, এটা সাল যদি বলো, সাল মনে রাখবে, এটা সাল হলো 1882 টু 1883। ওকে, 3, কিন্তু এটা প্রথম প্রস্তাবিত হয় 1854, W হান্টার তিনি করেন। তো ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে সেই সময় দুটো ভাগে ভাগ করা হয়, সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড লিটারি টু হায়ার এডুকেশন। ওকে, নেক্সট। এরপর এক এক করে অনেক রিপোর্ট হয়, সেগুলো অত ইম্পর্টেন্ট নয়, জেনে রাখো তাও কী কী আছে। স্যাটলার কমিশন, কমিশন 1917। এটার কাজ কি হয়েছিল? এটার কাজ হয়েছিল তোমার, ইট ইজ রিকমেন্ডেড the separation of intermediate education from degree college. Okay, তাহলে স্যাটলার কমিশন 1917, দ্যাট শুড বি রিকমেন্ডেড ফর দ্য সেপারেশন অফ ইন্টারমিডিয়েট এডুকেশন ফ্রম ডিগ্রি কলেজ। ওকে, তো এটি তোমার স্যাটলার কমিশন, এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কমিশন হিসাবেও পরিচিত। এই কমিশন মধ্যবর্তী শিক্ষাস্তরকে ডিগ্রি কলেজের শিক্ষাস্তর থেকে আলাদা করার সুপারিশ করে। এই কমিশন মধ্যবর্তী শিক্ষাস্তরকে ডিগ্রি কলেজের শিক্ষাস্তর থেকে আলাদা করে সুপারিশ করে। ঠিক আছে, এছাড়া আরও অনেক কমিটি হয়, যেমন হার্টগ কমিটি, এগুলো অত পড়ার দরকার নেই, এমনি নামগুলো জেনে রাখো। হার্টগ কমিটি, যেটা তোমার হয় 1929। অ্যাবোট, এগুলো ইম্পর্টেন্ট নেই। অ্যাবোট উড রিপোর্ট, এটা হলো তোমার 1937। তো অলমোস্ট কাছাকাছি চলে গেছে কোথায়? আমাদের স্বাধীনতার সামনে। সার্গেন্ট রিপোর্ট, এটা হলো কবে হয়? 1944। ঠিক আছে, তো এগুলো হলো এমনি মনে রাখবে। ওকে, এবার আমরা চলে আসলাম কাছাকাছি আমাদের স্বাধীনতার পরবর্তী ইন্ডিয়া। ওকে, তো ফার্স্ট ইম্পর্টেন্ট ওয়ান, খুব ইম্পর্টেন্ট, রাধা কৃষ্ণন কমিশন। এটা আমাদের স্বাধীনতার পরবর্তী। ঠিক আছে, সাল কত? 1948 টু 1949। ঠিক আছে,
known as University Education Commission. ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বলে এটি পরিচিত, ঠিক আছে। ইনার আন্ডারে সবচেয়ে বিখ্যাত যেটা তৈরি হয় সেটা হলো ইউজিসি। ইউ নো দ্যাট ইউজিসি ফুল ফর্ম ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। University Grant Commission, okay, UGC. And you know that UGC NET, UGC তো তোমরা জানোই। তা ইউজিসি বলে যে সংস্থাটা সেটা সেই সময় তৈরি হয়, রাধাকৃষ্ণন কমিশন 1948 to 1949, and this is also known as University Education Commission, okay। ওনার থেকে আস্তে আস্তে কী হয়, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এইভাবে করে আস্তে আস্তে ডেভেলপ হয়, ওকে। নেক্সট, ওকে, এবার নেক্সট ওয়ান, মুদালিয়ার কমিশন, যেটা সাল কত, 1952 to 1953, ওকে। এর কিছু কার্যকলাপ, এগুলো কী উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যগুলো দিচ্ছি। সেকেন্ডারি এডুকেশন should be for children of 11 to 17 years. মাধ্যমিক শিক্ষা 11 বছর থেকে 17 বছর ছেলে মেয়েদের হওয়া উচিত। দুই, ডিগ্রি কোর্স should be 3 years. ডিগ্রি কোর্স 3 বছরের জন্য হওয়া উচিত। নেক্সট ওয়ান আরেকটা আছে রিকমেন্ডেশন, 3 নম্বর, ভোকেশনাল or practical courses should be introduced. বৃত্তিমূলক বা ব্যবহারিক কোর্স অবশ্যই চালু হওয়া উচিত। So there must be 3 recommendations are there. Madaliar Commission 1952 to 1953, that is secondary education should be for children 11 to 17 years. তো মাধ্যমিক শিক্ষা থাকবে 11 বছর থেকে 17 বছর অবধি, ঠিক আছে। তো এখান থেকে আমরা মাধ্যমিক, আমরা যে পরীক্ষা দিই সেটার কথা বলা হয়নি, মাধ্যমিক শিক্ষা, প্রাইমারি এডুকেশনাল বেসিক্যালি তোমার আমাদের এখনকার শিক্ষা ব্যবস্থায় কত দূর হয়, অলমোস্ট 4 বছর কি 5 বছর থেকে 8 বছর বয়স পর্যন্ত, 8 বছর 9 বছর, খুব বেশি 10 বছর এরকম হয়। মোটামুটি 10 বা 11 বছর থেকে তোমার আই থিঙ্ক 17 বছর পর্যন্ত
যেই শিক্ষা ব্যবস্থাটাকে বলা হয় সেটাকে বলা হয় মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি যদি আমার বয়সের কথা বলো তা অলমোস্ট আই থিঙ্ক 4 to 10 ইয়ার্স প্রাইমারি এডুকেশন, 10 to 15 ইয়ার্স হলো মাধ্যমিক এডুকেশন, কারণ তুমি 5 থেকে 10 পর্যন্ত মাধ্যমিক বলতে পারো, 10-এর পরে উচ্চ মাধ্যমিক আসে, তো সেটা তোমার অলমোস্ট 16, 17, 18 থেকে শুরু হয়ে যায় তোমার তোমার 2 বছরের গ্র্যাজুয়েশন, 3 বছরের গ্র্যাজুয়েশন, সরি, তাহলে কত হলো 21 না 18, 19, 20 বছর, ঠিক 21 বছরের মাথা থেকে শুরু হলো তোমার মাস্টার্স, তো 23 বছরে আলটিমেটলি মাস্টার্স কমপ্লিট হবে, রাইট। তো এই যে জিনিসটা এখনকার এডুকেশনে, তখনকার এডুকেশনে মানে তখনও তো এডুকেশন সিস্টেমটা নিউ চালু হয়েছে, কারণ স্বাধীনতা পরবর্তী যে সময়টা সেখানে অনেক ডেভেলপমেন্ট করার আছে, প্রতি বছর কি রিভলিউশন হচ্ছে, ঠিক আছে, যাতে ভারতবর্ষটা উপরে উঠতে পারে। ঔপনিবেশিক শাসন থেকে ভারত যেহেতু স্বাধীন হয়েছে, তখন ভারতের অবস্থা খুবই পুয়ার ছিল, মানে খুব একটা ভালো অবস্থা নয়, কারণ ভারতবর্ষে একটা অন্যরকম একটা স্টেজ চলে গেছে, ঠিক আছে। তো ওর ডেভেলপমেন্টের জন্য এডুকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। তো তখন এই মাদারিয়ার কমিশন থেকে ডিক্লেয়ার হয় যে 3টা তোমার রিকমেন্ডেশন থাকবে, বা 3টা রিকমেন্ডেশনের মধ্যে একটা হলো তোমার সেকেন্ডারি এডুকেশন শুড বি ফর চিলড্রেন অফ 11 to 17 ইয়ার্স, 11 থেকে 17 বছর বয়সী ছেলেমেয়েদের কী হবে, একটা মাধ্যমিক শিক্ষা স্তর থাকবে। ডিগ্রি কোর্স শুড বি 3 ইয়ার্স, ডিগ্রি কোর্স হবে যেটা প্রত্যেকটা সাবজেক্টের ডিগ্রি কোর্স হবে, সেটা 3 বছরের জন্য হবে, ঠিক আছে। আর লাস্ট ওয়ান, দ্যাট ইজ ভোকেশনাল অর প্র্যাকটিক্যাল কোর্সেস শুড বি ইন্ট্রোডিউস, এখানে বৃত্তিমূলক বা ব্যবহারিক কোর্সও অবশ্যই ইনক্লুড থাকবে, ঠিক আছে। তো এই 3টে রিকমেন্ডেশন তখনকার দিনে মাদারিয়ার কমিশনে দেওয়া হয় 1942 to 1953, ওকে। কোনো রকম যদি প্রবলেম হয়, ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন, আই উইল বি ডিসক্রাইবড, ওকে। এবার আমরা চলে আসি ইউজিসি। এবার ইউজিসি তৈরি হয়, ঠিক আছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। ইউজিসি established by UGC Act 1956, Ministry of Human Resources Department, এটাকে বলা হয় HRD, ওকে। on the recommendation of Radhakrishnan, ওকে। তো রাধাকৃষ্ণন তার রিকমেন্ডেশন ইউজিসি তৈরি হয়, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, অ্যান্ড দ্যাট শুড বি এস্টাবলিশড বাই ইউজিসি অ্যাক্ট 1956, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ ডিপার্টমেন্ট, দ্যাট ইজ HRD, ওকে। বোঝা গেল, ওকে। নেক্সট ওয়ান যেটা তৈরি হয় এনসিআরটি, এটা তো জানোই এনসিআরটি অনেক বই পড়েছ আই থিঙ্ক। এনসিআরটি ফুল ফর্ম কি, দ্যাট ইজ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, ওকে। তো এটা হলো এনসিআরটি। N for national, C for council, E for national council of, E for educational, R for research and T for training,
দ্যাট শুড বি মেড। ওকে, এনসিইআরটি। এবার নেক্সটে যাই। আরও বেশ কিছু সংস্থা তৈরি হয়, তার মধ্যে উদাহরণ হলো সিএসআইআর। তোমরা জানো সিএসআইআর নেট প্রতি বছর 2বার করে কন্ডাক্টেড হয়, ইউ নো দ্যাট। দ্যাট ইজ ফুল ফর্ম হলো কাউন্সিল অফ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। ওকে, তো কাউন্সিল অফ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, দ্যাট শুড বি কল্ড অ্যাজ সিএসআইআর। এবার আইসিএআর, এটা যতদূর এগ্রিকালচারে যখন তুমি পরীক্ষা দিতে যাবে, আমার ফর্ম ফিল আপ হয়েছিল কিন্তু আমি পরীক্ষা দিতে পারিনি কিছু অসুবিধার জন্য। তোমার আই থিঙ্ক কিছু মেজর প্রবলেম হয়েছিল, ঠিক আছে, যার জন্য আমি যেতে পারিনি। ইটস ভেরি আনফর্চুনেট টু মি যে আমি এত বড় অপরচুনিটি পেয়েও কিন্তু আমি করতে পারিনি। বাট আইসিআর ইজ বেসিক্যালি entrance exam of agricultural research. Okay, the Indian Council of Agricultural, I think ICAR ই ছিল পরীক্ষাটা, যাই হোক, রিসার্চ, ঠিক আছে। তা আইসিআর হলো ইজ বেসিক্যালি বেসড অন এগ্রিকালচারাল পারপাসেস, দ্যাট ইজ ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান কিন্তু হ্যাঁ, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, ঠিক আছে। এটা যদিও ইন্ডিয়ান মনেই হচ্ছে না, অন্য কিছুই মনে হচ্ছে, আমি তাও পরিষ্কার করে লিখে দিচ্ছি ইন্ডিয়ান। এবার তো বোঝা যাচ্ছে। ওকে, নেক্সট। এবার লক্ষ্য করবে আইসিএমআর বলে আরেকটা কিন্তু নেট পরীক্ষা আই থিঙ্ক হয়, আর আই থিঙ্ক 3 রকমের নেট পরীক্ষা হয়। একটা হলো সিএসআইআর, ইউজিসি নেট, যেটা আর্টসদের হয়, ঠিক আছে। সিএসআইআর নেট কয়েকটা সাবজেক্ট ওরিয়েন্টেড হয়। এছাড়া মনে হয় আইসিএমআর বলে আরেকটা নেট আছে মনে হয়, তুমি খবর নিয়ে দেখবে, আছে আই থিঙ্ক আছে, যেটা তোমার মেডিকেল রিসার্চের জন্য হয়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ওকে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। এবার ডিএই, ডিএ কি? ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি। এবার দেখবে যে কোনো তোমার অনেক তোমার ট্রেনিং সেন্টারগুলো আছে না, যেখানে টিচার ট্রেনিং আছে, সেখানে এনসিইআরটি থাকে। এনসিইআরটি, তাই কি? না না, এনসিইআরটি আলাদা একটা সংস্থা, যেটা হলো ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড লিখলাম, হ্যাঁ, এটা জায়গা কম তো, আর ট্রেনিং। তো এগুলো এমনি মনে রাখবে, এগুলো তোমার একটার পর একটা তোমার তৈরি হয়। সিএসআইআর কাউন্সিল অফ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, এটা সাধারণত সিএসআইআর নেট প্রতি বছর কন্ডাক্ট করে, সায়েন্স ওরিয়েন্টেড এটা। আইসিএআর হলো এগ্রিকালচার ওরিয়েন্টেড, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। আইসিএমআর হলো মেডিকেল রিলেটেড, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। ডিএই, দ্যাট শুড বি রিলেটেড টু অ্যাটমিক এনার্জি, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি। And NCERT basically related to education, that is National Council for Education Research and Training. Okay, so you can take a screenshot also, because these are very important. Okay, clear? Okay, এবার আমরা চলে আসি ইউনিভার্সিটি বেসিক্যালি 3 টাইপস। একটা হলো স্টেট ইউনিভার্সিটি, ইউ নো দ্যাট, প্রত্যেকটা স্টেটে কিছু ইউনিভার্সিটি থাকে যেগুলো দে আর স্টেট ওরিয়েন্টেড। এমন কিছু আছে যেগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেগুলো কেন্দ্র ওরিয়েন্টেড, কেন্দ্র নিচে ঠিক করে সমস্ত কিছু। আরেকটা আছে যেটা হলো ওপেন ইউনিভার্সিটি, ইউ নো দ্যাট। ওপেন ইউনিভার্সিটি খুব ভালো একটা, খুব ইম্পর্টেন্ট একটা ভালো নাম করা ওপেন ইউনিভার্সিটি হলো ইগনো। এটা হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল
ওপেন ইউনিভার্সিটি বেশ কিন্তু টাফ, আই থিঙ্ক আমি যতদূর শুনেছি বেশ টাফ, কিন্তু এটা আছে ইগনো, অনেক ফ্যাসিলিটি আছে ইগনোতে। তো দ্যাট ইজ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দিস ইজ এ ওয়ান টাইপ অফ ওপেন ইউনিভার্সিটি। ওকে, এবার এটাও মনে রাখবে যেগুলো স্টেট বা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেখানে কিন্তু দু রকমের ফ্যাসিলিটি অনেক জায়গায় আছে। যেমন সেই দু রকম ফ্যাসিলিটি কী কী, একটা হলো তোমার ডিস্টেন্স এডুকেশন, আরেকটা হলো তোমার রেগুলার এডুকেশন। রেগুলার এডুকেশন তোমার অ্যাটেন্ডেন্স মাস্ট, তোমাকে অ্যাটেন্ডেন্স দিতে হবে, অ্যাটলিস্ট 75% অ্যাটেন্ডেন্স, দ্যাট শুড বি ম্যান্ডেটারি। বাট ফর ডিস্টেন্স এডুকেশন ইউ ক্যান carry some courses in your home and in a very small time, maybe 3 months, 4 months or 6 months or 2 months per year, you have to go the university and take the classes. Okay, but there must be lots of relaxation can be there in the distance education. Okay, তো এরকম দু রকম এডুকেশন, তিন রকম এডুকেশন বলতে পারো। একটা হলো ওপেন ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্স এডুকেশন, একটা স্টেট বা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেখানে যেখানে ফ্যাসিলিটি আছে ডিস্টেন্স এডুকেশন সেখানে তোমার ডিস্টেন্স এডুকেশন পড়তে পারো। এছাড়া রেগুলার এডুকেশন আছে। ঠিক আছে, বোঝা গেল? ওকে, নেক্সট। আর অবভিয়াসলি রেগুলার এডুকেশনে তোমার স্ট্রিক্টনেসটা বেশি থাকবে, সেখানে তোমার অ্যাটেন্ডেন্স ইজ মাচ মোর নেসেসারি। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? ওকে, তো এখানে অলমোস্ট আমি কমপ্লিট করলাম। দেখো ডাব্লিউবিসেটে আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে খুব বেশি কোশ্চেন আসে না, ঠিক আছে? যেগুলো কোশ্চেন আসে অলমোস্ট এগুলোকে ছুঁয়ে ছুঁয়ে কোশ্চেন আসে, ঠিক আছে? তো নেক্সট ডে আই উইল বি ডিসকাস সাম অফ এমসিকিউ অ্যান্ড দেন দ্য হোল ওভার দ্য হায়ার এডুকেশন চ্যাপ্টার দ্যাট শুড বি কমপ্লিটেড। ওকে ওকে, এবার দেখো, ভাবো একবার চিন্তা করো আমাদের দেশে এডুকেশন সিস্টেমটা কতটা সুন্দর ছিল এবং এখনও কতটা সুন্দর, রাইট? ওকে, সো কত কিছু আমরা জানতে পারলাম আজকে। আমরা জানতে পারলাম অনেকগুলো ফুল ফর্ম জানতে পারলাম, অনেকগুলো কমিশন জানতে পারলাম, অ্যানসিয়েন্ট টাইমে কীরকম পড়াশোনা ছিল সেটা জানতে পারলাম, ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে কীরকম পড়াশোনা ছিল সেটা জানতে পারলাম, এবং স্বাধীনতার পরে কী ধরনের কী কী কমিশন করা হয় যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি করিয়ে দিয়েছি। ওকে, সো থ্যাংক ইউ, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইউ ক্যান টেল মি ইন দ্য কমেন্ট সেকশন, আই উইল বি ডিসকাসিং ইট। ওকে, বোঝা গেল? ওকে, নেক্সট। Thank you.